কালো জাদুর ভয়ঙ্কর পরিণাম কেমন হতে পারে তা হয়তো অনেকেই জানেন, কিন্তু সেই কালো জাদুটি যদি হয় লোভ আর লালসার জন্য নিজেরই পরিবারের কোনো সদস্যের আত্মা শয়তানের কাছে বিক্রি করে, তাহলে সেই কালো জাদুটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো বুঝতেই পারছেন নিশ্চয়ই। বলছিলাম ইন্দোনেশিয়ার এক পরিবারের কথা, যেখানে বড়লোক হওয়ার জন্য শয়তানের উপাসনা করে কালো জাদু করার পর পরিবারটির সাথে ঘটেছিল ভয়ঙ্কর নৃশংস ঘটনা। একে একে পরিবারটির সবার মৃত্যু হতে থাকে। শেষমেশ কি হয়েছিল সেই পরিবারটির সাথে তাই জানাবো আজকের এই ভিডিওতে। ঘটনাটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে বন্ধুরা, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, আবারও চলে যাওয়া যাক ভয়ঙ্কর দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা একটা বাংলো বাড়িকে দেখতে পাই। সেখানে আমরা একটা ব্যক্তিকেও দেখতে পারি যার নাম হচ্ছে লেসমানা। সে কারো একজনের অপেক্ষায় ছিল। তখনই সেখানে একটা মহিলা আসে। মহিলাটাকে দেখতে খুবই অদ্ভুত লাগছিল। লেসমানা মহিলাটিকে নিয়ে বাড়ির একদম নিচে মানে বেসমেন্টে নিয়ে যায়। তখন মহিলাটি ফ্লোরের মধ্যে কালো জাদুর কয়েকটা সিম্বল আঁকে, আর সেই পেন্টাগ্রামের মধ্যে একটা ছাগলের কাটা মাথা রাখে। তখন আমরা বুঝতে পারি এই মেয়েটা আসলে শয়তানের পূজারী। তখন মহিলাটি লেসমানাকে জিজ্ঞেস করে, আমি যা আনতে বলেছিলাম তাকে এনেছো? তখন লেসমানা তার একটা সুটকেস খোলে এবং সেখানে আমরা দেখতে পাই এক বান্ডেল টাকা রয়েছে আর কিছু চুল রয়েছে। সেগুলো সে এই মহিলাটিকে দেয়। আর তখনই আমরা দেখতে পাই সেই অদ্ভুত মহিলাটি মানে শয়তানের পূজারী সেই চুলগুলো গিলে খেয়ে ফেলেছে, আর তার কিছু চুল লেসমানির মুখের ভিতর দিয়ে দেয়, আর টাকাগুলো সে আগুনে পুড়িয়ে ফেলে। এরপরে সেই লোকটির হাত ধরে তার হাতটি কেটে ফেলে, আর সেই রক্ত ছাগলের কাটা মাথার উপরে দেয় আর কিছু রিচুয়াল শুরু করে। আর তখনই আমরা দেখতে পাই এই শয়তানের পূজারী মহিলাটি ছাগলের কাটা মাথা নিয়ে শূন্যের উপর ভেসে উঠেছে। আর এটা দেখে লেসমানা হাঁটু গেড়ে বসে পড়ে আর শয়তানের দাসত্ব স্বীকার করে। কিছুক্ষণ পরেই সে দেখতে পায় তার ব্যাগে অনেকগুলো টাকা এসে গেছে। সে টাকাগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। তখন সেই মহিলাটি তাকে বলে, শয়তান তোমার কথা শুনেছে, তুমি এখন ঘরে যেতে পারো, সেখানে তোমার জন্য আরো ধন সম্পদ অপেক্ষা করছে, কিন্তু সেই সব তখনই স্থায়ী থাকবে যখন তুমি শয়তানকে দেওয়া কথা রাখবে। তখন লেসমানা সেখান থেকে চলে আসে। এরপরেই আমরা দেখতে পাই কিছু পেপার কাটিং, যেখানে বলা হচ্ছিল লেসমানা এখন বড় একটা বিজনেসম্যান। সেখানে খবরের মধ্যে ছিল তার প্রথম স্ত্রী সুইসাইড করে মারা গিয়েছে, আর তার প্রথম পক্ষের একটি মেয়ে রয়েছে। তারপর আরো দেখানো হয় লেসমানা একটা বড় নায়িকাকে বিয়ে করেছে যার নাম লক্ষ্মী, আর দ্বিতীয় পক্ষে রয়েছে দুইটি মেয়ে আর একটি ছেলে। যখন এই ছবিগুলো দেখানো হচ্ছিল সেসব ছবির উপরে ক্রস চিহ্ন ছিল। এতে আমরা আন্দাজ করতেই পারি যে তাদের সবার উপরেই কেউ নজর রাখছে। যাই হোক, এটা হচ্ছে আলফি। সে হলো লেসমানার প্রথম পক্ষের সন্তান। তখন আলফির কাছে কেউ একজন কল করে বলে, তোমার বাবা অনেক অসুস্থ, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু এই কথা শুনে আলফি আরো বিরক্ত হচ্ছিল। তাও সে তার বাবাকে দেখতে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে আলফির সাথে দেখা হয় তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তানদের সাথে, মানে মায়া আর রুবেনের সাথে। আর সেখানে রুবেনের গার্লফ্রেন্ড লিলিও ছিল। সেখানে আমরা লেসমানাকে অনেক খারাপ অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখি। তার উপর মরণবেদী রোগ দেখা দিয়েছিল। তার শরীর আস্তে আস্তে পচে যাচ্ছিল, মানে এক কথায় সে মৃত্যুর শেষ স্তরে ছিল। তখন তার প্রথম সন্তান আলফি তার সাথে দেখা করে, আর আমরা বুঝতে পারি আলফি তার বাবার উপর মোটেও খুশি না। সে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকেই দোষারোপ করত, আর এখনো দোষারোপই করছে। সেখানে আলফির সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে থাকে, যেমন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, আরেকটি ভয়ঙ্কর রকমের অবয়ব আলফির কাছে এগিয়ে এসেও আবার গায়েব হয়ে যায়। কিন্তু যখনই আলফি তার বাবার দিকে তাকাবে তখনই তার অসুস্থ প্যারালাইজড বাবা তার হাত ধরে ফেলে। কিন্তু না, এটা তো তার বাবা লেসমানা না, এটা ছিল ভয়ঙ্কর রকমের একটা শয়তান। তখনই সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখনই বিদ্যুৎ চলে আসায় সবকিছু নর্মাল হয়ে যায়। সে দেখে তার বাবা লেসমানা তার সামনে শুয়ে আছে, কিন্তু তখনই লেসমানা তার উপর অ্যাটাক করে আর তার উপর রক্ত বমি করে দেয়। এটা দেখতে খুবই ডিস্টার্বিং ছিল বন্ধুরা। তখনই সেখানে শব্দ শুনে সবাই চলে আসে আর লেসমানাকে আলফির থেকে আলাদা করে। একদিন আলফি ঘুমানোর সময় স্বপ্ন দেখছিল তার মাকে। সেখানে আমরা বুঝতে পারি যে আসলে আলফির মা মানে লেসমানার প্রথম স্ত্রী আত্মহত্যা করেনি, তাকে কেউ মেরে ফেলেছে। এখন কে মেরেছে, কি কারণে মেরেছে তা তো ঘটনার সামনে এগোলেই জানতে পারবেন। এই স্বপ্ন দেখার পর আলফির ঘুম ভেঙে যায়।
যায় এবং সে তার মায়ের সাথে থাকা একটি ছবি দেখছিল। ছবির মধ্যে তাদের পেছনে একটা বাড়ি ছিল, যেটি আমরা ঘটনার শুরুতেই দেখেছিলাম, যে বাংলো বাড়িটা। আর সেই ছবিটির পেছনে সে একটা চাবি পায় আর সেটা নিয়ে সে আগের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে তার অনেক ছেলেবেলার স্মৃতি মনে পড়ে যায়। এসব সে ইমেজিন করতে থাকে। সে হাঁটতে হাঁটতে চলে যায় একটা দরজার সামনে, যেটা দেখতে তার একটু অদ্ভুত মনে হয়। সে দরজাটিকে খুলতে যাবে, তখনই সেখানে লক্ষ্মী চলে আসে, মানে তার সৎ মা আর তার সৎ ভাই বোন রুবেন, মায়া আর নারা চলে আসে। আর তারা লেসমানা মারা যাওয়ার পর এই বাড়িটি বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, যদিও বা এখনো লেসমানা জীবিত রয়েছে। তখন রুবেন বলে, এই বাড়িটা আলফির নামে লেখা, আমাদের যা করা উচিত তাকে জানিয়ে করাই উচিত। তখনই তাদের সামনে বেরিয়ে আসে আলফি। রাতে তারা একটা টেবিলে বসে বাড়ি বিক্রির বিষয়ে ডিসকাশন করছিল। তখন আলফি তার সৎ মায়ের উপর রেগে যায়, কথা কাটাকাটি করে। এক পর্যায়ে আলফি লক্ষ্মীকে লোভী বলায় লক্ষ্মী তাকে অনেক জোরে একটা চর মারে। এরপর আলফি রেগে গিয়ে অন্য রুমে চলে আসে। তখন সেখানে তার সৎ ভাই রুবেনও আসে আর তার পরিবারের ব্যবহারের জন্য আলফির কাছে মাপ চায়। সে বলে, আমি চাই না আমাদের মধ্যে কেউ কারোর সাথে সম্পর্ক নষ্ট করুক। এসব কথা শুনে একটু ঠান্ডা হয় আলফি। এরপর আমরা দেখতে পাই লক্ষ্মীর কথায় রুবেন, মায়া আর নারা এই বাড়ির ডকুমেন্টস খুঁজতে থাকে। রুবেন আর মায়া সেই অদ্ভুত দেখতে পাওয়া দরজাটি খোলার চেষ্টা করছিল। আলফি তার চাবির মাধ্যমে এমন একটা দরজা খুলে ফেলে, সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় ঘরের ভিতর সব কালো জাদুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এসব দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে সেখানে তার ছোটবেলার একটা ছবিও খুঁজে পায়। সে বাকরুদ্ধ হয়ে পড়ে। আর এদিকে মায়া আর রুবেল সেই অদ্ভুত দরজাটি খুলতে সক্ষম হয়। দরজা খুলতেই সেখান থেকে আমরা দেখতে পাই একটা হালকা বাতাসের অবয়ব বেরিয়ে আসতে। যাই হোক, সেই মুহূর্তেই আমরা দেখতে পাই হাসপাতালের বেডে শুয়ে থাকা লিসমানের মুখ দিয়ে হঠাৎ করেই কতগুলো চুল বেরিয়ে এসে তাকে পুরোপুরি আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়, আর যার ফলে সেখানেই লিসমানা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এদিকে আমরা দেখতে পাই যে দরজাটি খোলা হয়েছে সেই দরজাটি মূলত বেসমেন্টের দরজা ছিল। সেখানেই মূলত লিসমানা আর সেই শয়তানের পূজারী মহিলাটি রিচুয়াল করেছিল। বেসমেন্টের দরজা পাওয়ার পর তাদের তিনজনের মধ্যে একজন ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই সেখানে আলফি আসে আর তাদেরকে বাধা দেয় আর বলে, আমাদের এখানে মোটেও থাকা ঠিক হবে না, এই জায়গাটা মোটেও আমাদের জন্য সেফ না। তখন লক্ষ্মী ভাবে এটা হয়তো আলফির কোনো চাল, যাতে এখান থেকে আমরা চলে গেলে সে সবকিছু হাতিয়ে নিতে পারে। লক্ষ্মী আলফির উপর খেপে যায়। তখনই নারা লক্ষ্মীর পায়ের দিকে ইশারা করে আর আমরা দেখতে পাই একটা ভয়ঙ্কর হাত লক্ষ্মীর পা ধরে রেখেছে। তখনই সেটা টানতে টানতে লক্ষ্মীকে বেসমেন্টের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আলফি আর রুবেন কোনোভাবেই সেটাকে আটকে রাখতে পারে না। সেটা টানতে টানতে লক্ষ্মীকে একেবারে নিয়ে যায়। তখন মায়া বলতে থাকে, আমার যেভাবেই হোক আমার মাকে বাঁচাতে হবে। তখন সে বেসমেন্টে ঢুকতে যাবে, সেখান থেকে তখনই লক্ষ্মী মানে তার মা বেরিয়ে আসে আর তার উপর অ্যাটাক করে। তখনই আমরা দেখতে পারি লক্ষ্মীর চোখ একদম কালো হয়ে গেছে। এতে আমাদের বুঝতে বাকি রয় না যে সে এখন সম্পূর্ণ শয়তানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তখন লক্ষ্মী মায়ার হাতে কামড় বসায়। এই অবস্থায় আলফি মায়াকে বাঁচাতে একটা হাতুড়ি নিয়ে লক্ষ্মীর মাথায় সজোরে আঘাত করে আর হাতুড়িটা লক্ষ্মীর মাথার ভেতরেই একেবারে ঢুকে যায় আর তখনই লক্ষ্মীর মৃত্যু হয়। কিন্তু এই শয়তান জিন এত পাওয়ারফুল ছিল যে লক্ষ্মীর মৃত বডিকেই সে আবার কন্ট্রোলে নিয়ে আসে আর ভয়ঙ্কর সুরে বলে, তোদের ভাগ্যকে আত্মা দিয়ে কিনতে হবে, নয়তো কেউ বাঁচবে না। এটা বলে সেই জঙ্গলে চলে যায়। বাহিরে হচ্ছিল মুষলধারে বৃষ্টি, তাই তারা এই বাড়িতে আটকে যায়। আর আলফি ছোট থেকে যেহেতু এই বাড়িতেই বড় হয়েছে, তাই এদিকে সবকিছু সে চেনে। সে বলে, আমরা যদি কষ্ট করে কোনোভাবে পাশের গ্রামে যেতে পারি তাহলে মায়ার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারবো খুব সহজেই। তখন তারা বাইরে বের হয়, গাড়ির কাছে যায়, কিন্তু ইতিমধ্যেই সেই খারাপ জিন গাড়িটি নষ্ট করে গিয়েছে। তখন কোনো রাস্তা না পেয়ে আলফি আর মায়া জঙ্গলের শর্টকাট রাস্তার মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। সেখানে মায়া আলফিকে বলছিল তার জীবন কখনোই ভালো যায়নি, তার মা কখনো তার সাথে ভালো আচরণই করেনি, আর বাবার ভালোবাসাও সে কোনোদিন পায়নি। এসব সে দুঃখে বলছিল, কিন্তু তাও তার মাকে সে অনেক ভালোবাসে। কিন্তু হঠাৎ করেই আমরা সামনে দেখতে পাই সেই খারাপ জিনের দ্বারা পজেস হওয়া লক্ষ্মী জঙ্গলের মধ্যে বসে একটা জঙ্গলি পশুকে কাঁচা খাচ্ছিল। এসব দেখতে পেয়ে তারা অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে লুকিয়ে পড়ে একটা গাছের পেছনে। কিন্তু সেই খারাপ জিন
তাদের উপস্থিতি টের পেয়ে যায়। এখন জীবন বাঁচানোর জন্য আলফি একটা হাতুড়ি নিয়ে সেই খারাপ জিনের দিকে এগিয়ে যায় মায়াকে রেখে। তখন মায়া আলফির একটা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতে দেখে আলফি লেসমানা আর তার পুরো পরিবারের সম্পর্কে সব ইনফরমেশন লিখে রেখেছে এই ডায়েরিতে। এটা দেখে মায়ার অনেক সন্দেহ হয় আলফির প্রতি। সে মনে করে তাদেরকে ফাঁসানোর জন্য আলফি এসব করেছে আর তাকে জঙ্গলে নিয়ে এসেছে মেরে ফেলার জন্য। সব আলফির প্ল্যান। তাই মায়া সেখান থেকে একা একাই পালিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই রুবেন সাহায্যের জন্য তার গার্লফ্রেন্ড লিলিকে তার লোকেশন পাঠাতে যায় যাতে লিলি এসে তাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু তখনই তার ফোনটা অফ হয়ে যায়। আর এদিকে আলফি জঙ্গলে একা একা মায়াকে খুঁজছিল। খুঁজে না পেয়ে সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর এসে সব রুবেনকে বলে। রুবেন প্রথমে না বিশ্বাস করলেও পরে বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ আলফিও তো এখানে বিপদেই পড়েছে। তখন তারা এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে সে রাস্তা খুঁজতে খুঁজতে উপরে যায় আর সেখানে গিয়ে একটা ডায়েরিতে আলফির মায়ের ছবি দেখতে পায়। আর কিছু পৃষ্ঠা পরই তারা সেখানে একটা ভয়ঙ্কর মহিলার অবয়ব দেখতে পায়, যে অবয়বটি আলফি হাসপাতালেও দেখেছিল। তখন তারা সেখানে কালো জাদুর একটা বইও খুঁজে পায়। সেই বইটিতে সেই মহিলার অনেক ইনফরমেশন ছিল, যেটাতে তারা বুঝতে পারে এই মহিলাটি শয়তানের পূজারী আর তাদের বাবা মানে লেসমানা রাতারাতি ধনী হওয়ার জন্য এই মহিলাটাকে দিয়ে কালো জাদু করায়। কিন্তু তারা বুঝতেই পারছিল না তাহলে এখন কেন এই মহিলাটির খারাপ আত্মা তাদেরকে জ্বালাতন করছে। অন্যদিকে আমরা মায়াকে দেখতে পাই, সে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। হঠাৎ তার সামনে তার প্রসেস হওয়া লক্ষ্মী চলে আসে, যাকে দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তখনই সেই খারাপ জিন মায়াকে অ্যাটাক করে। তখন মায়াও তার জীবন বাঁচাতে সেই ভয়ঙ্কর জিনের সাথে লড়াই করতে থাকে। এর মাঝে আমরা দেখতে পাই ছোট্ট নারা সে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা কিছুর শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটা আলমারির ভেতর থেকে আসছিল মনে হয়। সে গিয়ে আলমারি খুলতেই কিছুই পায় না। তারপর সে আবার এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই তার খাটটা নড়তে থাকে সমানে। সে যখনই খাটের নিচে তাকায় তখন ভয়ঙ্কর চেহারার একটা জিনকে সে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর বন্ধুরা, ভয় পাওয়ারই তো কথা। তখন সে ভয়ঙ্কর জিনিসটা নারাকে ধরে টেনে খাটের নিচে নেওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে রুবেন আর আলফি চলে আসে। তখন তারা নারাকে টেনে ধরে রাখতেই পারছিল না। তখন রুবেন গিয়ে খাটটা টেনে অন্যদিকে নিয়ে যায়। তখন সবকিছু উধাও হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায় সব। আর তখন আমরা দেখতে পাই আলফি আর রুবেন দুজনই অজ্ঞান হয়ে গিয়েছে না খেতে পেয়ে। আলফি তখন সেন্সলেস অবস্থায় বিষম দেখছিল। সে ছোটবেলায় চলে গিয়েছে, তার মার সাথে সে রয়েছে। সে তখন দেখে তার মা বারান্দার দিকে যায়। ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি তার মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আলফি তার মায়ের হাত ধরে ফেলে। তখন সেখানে আলফি দেখতে পায় একটা খারাপ জিন তার মাকে নিচে ফেলে দেওয়ার জন্য ধরে টানছে। আর এই জন্য ছোট্ট আলফি তার মাকে আর বাঁচাতে পারে না। এই রহস্যটা একটু ক্লিয়ার করি বন্ধুরা। তা হচ্ছে যে লেসমানা যখন কালো জাদুর মাধ্যমে কোটিপতি হয়েছিল তখন একটা শর্ত ছিল যে তার প্রিয় কাউকে শয়তানের কাছে বলি দিতে হবে। আর এই জন্যই মূলত লেসমানার প্রথম স্ত্রীকে সে শয়তানের কাছে উৎসর্গ করেছিল। তাই শয়তান তার প্রথম স্ত্রীকে মানে আলফির মাকে ধরে নিয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, সামনে আরো টুইস্ট রয়েছে এই ঘটনার। যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভালোবেসে এই চ্যানেলটি। আর ঘটনাতে চলে যাচ্ছি। যাই হোক, এদিকে আমরা লিলিকে দেখতে পাই যে রুবেনকে সাহায্য করার জন্য জঙ্গলে আসে। তখনই সেখানে আমরা মায়াকে দেখতে পাই। মায়াকে দেখে লিলি গাড়ি থামায়। মায়াকে দেখতে অদ্ভুত লাগছিল। তখন মায়া গাড়িতে ঢুকতে চায়, কিন্তু লিলি ঢুকায় না, কারণ সে আয়নার মধ্যে দেখে মায়ার পেছনে একটা হাতুড়ি। এই হাতুড়ির বিষয়ে জিজ্ঞেস করলে তখন মায়া বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আচ্ছা তাহলে তুমি রুবেনকে কল দাও। যখনই মায়ার মোবাইল নিয়ে রুবেলকে কল দিতে যাবে লিলি, তখনই মায়া লিলির উপর অ্যাটাক করে আর লিলিকে নৃশংসভাবে মেরে ফেলে। সে পুরনো বাড়িতে ফেরত আসে আর সেখানে তাকে তার মা লক্ষ্মীর কণ্ঠে সেই শয়তান ডাইনি ডেকে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে কালো জাদু করা হয়েছিল। সেখানে আমরা দেখতে পারি সেই কালো জাদুর সিম্বলের উপর অনেকগুলো ভুডু ডল রাখা, যেটা দেখে বোঝাই যাচ্ছিল যে লেসমানের পুরো পরিবারের উপরে কেউ একজন কালো জাদু করেছে। বন্ধুরা, এই ভুডু ডল হচ্ছে এমন একটা কালো জাদু যেটার মাধ্যমে এই পুতুলটার ভেতর যাকে কালো জাদু করা হবে তাকে কনভার্ট করে ফেলা যায়, যার ফলে এই পুতুলগুলোকে যা করা হবে বাস্তবে সেই পুতুলের দ্বারা যাকে কালো জাদু করা হয়েছে তারও সেম অবস্থা হবে। যদি এই পুতুলের কেউ হাত ভেঙে ফেলে তাহলে যাকে কালো জাদু করা হয়েছে তার হাতও ভেঙে যাবে, এমন আর কি। যাই হোক, মানে এই পরিবারের সকল সদস্যের এই ভুডু ডল এখানে ছিল। এখানে আমরা দেখতে পাই সেই ডাইনিটির আত্মা মায়াকে প্রসেস করে শয়তানের কাছে মাথা নত করায়।
যায়। হঠাৎ করে আলফির জ্ঞান ফিরে আসে, একটা পিয়ানো বাজানোর শব্দ শুনতে পায় সে, আর দেখতে পায় সেই পিয়ানোটি বাজাচ্ছে তার মা। সে অবাক হয়ে যায়, সে তার মায়ের কাছে সামনে যায়, কিন্তু হঠাৎ করেই তার মা পিয়ানো বাজানো অফ করে দেয় আর অদ্ভুত আচরণ করতে থাকে। তখন আলফি বুঝে যায় এটা কোনোভাবেই তার মা নয়। তখন সেখানেই তার মা তার ফেস ধরে টেনে ছিঁড়ে ফেলে, আর ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর ডাইনি মহিলার আত্মা, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তখন হঠাৎ করেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আর সে দেখতে পারে তার সামনে আর কেউ না, এটা মায়া ছিল, যেটা তার সাথে অনেক সুন্দর ব্যবহার করছিল। সে অবাক হয়ে যায় যে কিভাবে মায়া ফিরে এলো। সেদিন রাতে তারা সবাই আলোচনা করছিল, আর আলফি বলছিল এখান থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত, কিন্তু রুবেল লিলির জন্য অপেক্ষা করছিল। অথচ আমরা জানি মায়া অনেক আগেই লিলিকে মেরে ফেলেছে। এখানে রুবেনকে আলফি তার আর নারার হাত দেখায়, যেখানে সেই ডাইনি মহিলাটি ধরেছিল, যে জায়গাটা ক্রমশ লাল হয়ে আসছে। এতে বোঝা যায় তারাও ধীরে ধীরে শয়তানের ধারা পজেস হওয়া শুরু হয়েছে। তখন সেখানে মায়া হাসতে হাসতে বলে সে তোমাদের কখনো কোথাও যেতে দেবে না। এটা বলার সাথে সাথে মায়া পজেস হয়ে যায়। এসব দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। রুবেন আর আলফি তারা সেই রুম থেকে পালাতে যাবে, তখনই গিয়ে দেখে রুমের দরজা লক করা, আর তারা দরজার অপর পাশে দেখতে পায় সেই ভয়ঙ্কর ডাইনির ছায়ামূর্তি। তখন রুবেন আবার তার বোনের কাছে যায়, তখন সে গিয়ে দেখতে পায় মায়ার মুখ বদলে গিয়ে একদম সেই শয়তান ডাইনির আত্মার মতো হয়ে গিয়েছে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর সেটা রুবেনকে মারার জন্য তাড়া করে। রুবেন ভয়ে একটা রুমে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও মায়া চলে আসে আর রুবেনকে বলে সে আলফি আর নারাকেও মেরে ফেলবে। রুবেন, আমি কিন্তু লিলি আর মাকে মেরে ফেলেছি, সে আমার জন্য অপেক্ষা করছে। এখানে বন্ধুরা আমরা বুঝতে পারি যে মায়া ইবলিশের কাছে আলফি আর নারার আত্মাকে স্যাক্রিফাইস করেছে, যাতে সে আর রুবেন এখান থেকে বের হতে পারে। তখনই এসব শুনে রুবেন অনেক রেগে যায় আর মায়াকে থাপ্পড় মারে, যে কারণে মায়া রেগে যায় আর রুবেনের বুডুরল দিয়ে তার হাত পা ভেঙে তার গলা কেটে সেখানেই মেরে ফেলে তাকে। এসব দেখে আলফি অনেক ভয় পেয়ে যায়, কি করবে না করবে সে কিছু বুঝতেই পারে না। এরপর মায়া নারার বুডু ডলটি নিয়ে নারাকে ভাসিয়ে বেসমেন্টে ফেলে দেয়। এরপর মায়া আলফির ডল ব্যবহার করে তাকে অনেক মারধর করে টর্চার করে, অজ্ঞান করে ফেলে। কিন্তু যখন আলফির জ্ঞান ফিরে তখন সে তার সামনে একটা অতীত দেখতে পায়। সে দেখতে পায় সে ভয়ঙ্কর ডাইনিটি এই রুমে একটা রিচুয়াল করছিল, যেখানে তার বাবা লেসমানও ছিল। যেখানে দেখা গিয়েছিল সেই ডাইনিটি আলফির মাথার কিছু চুল চাইছিল লেসমানের কাছে, আলফিকে শয়তানের কাছে স্যাক্রিফাইস করার জন্য। কিন্তু লেসমান অনেক ভালোবাসতো আলফিকে, যার জন্য অন্য কারো চুল দেয় সেই ডাইনিকে। কিন্তু সেই চুল সুখে সেই ডাইনি বুঝে ফেলে এটা অন্য কারো চুল। তখনই সেই ডাইনি খেপে গিয়ে বলে তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছো, তোমার ভালো হবে না। তখনই লেসমানা একটা ছুরি দিয়ে ডাইনির বুকে ঢুকিয়ে দেয়, আর মরার আগে সেই ডাইনিটি লেসমানের মাথার কিছু চুল ছিঁড়ে খেয়ে নেয় আর মারা যায় সেখানেই ডাইনি। লেসমানা তাকে সেখানেই কবর দেয়। এই ঘটনা দেখার পর আলফি বুঝতে পারে যে তার বাবা তাকে অনেক ভালোবাসতো, এই জন্যই শয়তানের কাছে তার বাবা তাকে স্যাক্রিফাইস করতে চায়নি। এই কারণেই সেই ডাইনিকে মেরে ফেলে, আর সেই ডাইনি তার মরার প্রতিশোধ নেওয়ার জন্যই তাদের পরিবারের এই হাল আজকে। তখন মায়া আবারও আলফির বুডু ডল দিয়ে তাকে অত্যাচার করতে শুরু করে। এই অত্যাচারের ভেতর হঠাৎ করে আলফি দেখতে পায় মায়ার নিজের বুডু ডল তার গলার মধ্যেই ঝুলছে। তখন সে একটা ট্রিক করে, সে ব্যথা না পেয়ে হাসতে থাকে। মায়া রেগে মেগে যখন আলফির সামনে আসে তখনই সে লুকিয়ে মায়ার বুডু ডলটি হাতে নিয়ে নেয়, আর সেই ডলটি সে ফেলে দেয় জ্বলন্ত আগুনে, যার কারণে সাথে সাথে জ্বলে পুড়ে সেই পুতুলটির সাথে শেষ হয়ে যায় মায়াও। তখন আমরা দেখতে পাই আলফি ছোট্ট নারাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সেই ডাইনিটা একেবারেই তাদের সামনে হাজির হয়। তখন সে বুঝতে পারছিল না এই ডাইনির থেকে কিভাবে মুক্তি পাবে, কিন্তু পরক্ষণেই তার মনে হয় সে এই ডাইনির লাশটা তুলে যদি কবর থেকে সেটার পেট থেকে যদি বাবার চুলটা বের করতে পারে তাহলেই হয়তো রেহাই পাওয়া সম্ভব। যেই কথা সেই কাজ, সে কবর খুঁড়তে থাকে। কবর খুঁড়তে খুঁড়তে সেই লাশটিও সে পেয়ে যায়। তখনই সেটার পেট ছিঁড়ে সে তার বাবার চুল খুঁজতে থাকে, আর সেই চুল পেয়ে সেই চুলটার সাথে সাথে আগুনে জ্বালিয়ে দেয়। চুলগুলো আগুনে দেওয়ার পরেই সেই ডাইনির জাদুর ক্ষমতা নষ্ট হয়ে যায়, যে কারণে সেই ডাইনিটি কবরে চলে যাচ্ছিল। তখন সে আলফিকেও ধরে ফেলে আর কবরে তার সাথে নিয়ে যেতে চায়। তখনই কিছু চুল আলফিকে আষ্টে পিষ্টে বেঁধে
আলফিয়াকে কবরের ভেতরে জাপটে ধরছিল, তখনই আলফিয়া একটা ছুরি দেখতে পায়, যেটা দিয়ে তার বাবা এই ডাইনিকে মেরেছিল, সেটা সেই ছুরি। তখন সেই ছুরি দিয়ে সে সব চুল কেটে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু এই গর্তের মধ্যে হঠাৎ করেই পানি আসতে শুরু করে বৃষ্টির কারণে, যে কারণে সে কোনোভাবেই উপরে উঠতে পারছিল না। সে যখন অজ্ঞান হয়েই যাবে তখন থেকেই উপর থেকে একটা হাত তাকে সাহায্যের জন্য বাড়িয়ে দেওয়া হয়। সে হাতটি কোনোভাবে দৌড়ে উপরে আসে আর দেখে এটা ছিল ছোট্ট নারা। এখানে নারা তার জীবন বাঁচায় আর তারা কোনোভাবে এই অভিশপ্ত বাড়ি থেকে বের হতে পারে। আর এখানেই ঘটনাটির সমাপ্তি হয়। কালো জাদুর প্রভাবে পুরো একটি পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় তা তো নিজের চোখেই দেখলেন বন্ধুরা। যাই হোক, কালো জাদুর সত্য ঘটনাগুলো আসলেই সত্য, এগুলো সত্যিই আমাদের সমাজে রয়েছে। তা যারা জানেন না তারা আজকেই জেনে নিন। অবশ্যই সাবধানে থাকবেন বন্ধুরা, আর অবশ্যই নিজেকে হেফাজতে রাখবেন। কেমন লাগলো এই ভিডিওটি বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন একটু ভালোবেসে। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।